আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস 1 এর প্রথম যে টিউটোরিয়াল যেটা দিয়েছিলাম ওটাতে হচ্ছে আমরা পার্ট 1 অর্থাৎ এই যে কারশফের ম্যাথ পর্যন্ত সমাধান করেছিলাম আর কি। তো এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব এই কারশফের পরের থেকে আর কি। ওভারঅল সাজেশনের কথা বলছিলাম আমি সম্ভবত লাস্ট অধ্যায় পর্যন্ত বলছিলাম যে কি কি পড়তে হবে না পড়তে হবে। আর সাজেশন হচ্ছে জহিরুলে দিয়েছিল তোমাদেরকে, গ্রুপে একটা ভিডিও দিয়েছিল। তো এখন হচ্ছে আমরা কারশফের পরে আরেকটা থিওরেম নিয়ে আলোচনা করব। তো কারশফের তোমরা হচ্ছে কারশফের যে সূত্র থিওরেম কেসিএল এবং কেভিএল প্রয়োগ করে যে ম্যাথ যেগুলো আছে, একটা ম্যাথ আমি বুঝিয়ে দিয়েছি এবং সূত্র সহ বেসিক একবারে ডিটেলস আলোচনা করছি আগের ভিডিওটাতে। তো ওই ভিডিওটা যদি তোমরা দেখো সম্পূর্ণভাবে, একবার না হয় দুইবার দেখো, তাহলে তোমরা হচ্ছে টোটালি তুমি কারশফের বেসিক বুঝবে। আর কারশফের বেসিক বুঝলে তুমি এখন যে ম্যাথ গুলো করাবো এগুলো তুমি ধারাবাহিকভাবে ভালোভাবে বুঝতে পারো। তো যারা আগের ভিডিওটা না দেখো নাই তারা অবশ্যই 1 থেকে 2 বার ওটা ভালোভাবে দেখে নোট করে নাও। ঠিক আছে, তাহলে আমরা একটু আগাচ্ছি। এখন হচ্ছে মেইনলি আমরা থেভেনিনের একটা ম্যাথ সলভ করবো এবং সূত্রগুলা কিভাবে কি করতে হয় তো আলোচনা করবো আর কি। তাহলে আমরা থেভেনিন থিওরেম নিয়ে আলোচনা করি। থেভেনিনের একটা ম্যাথ করে দেবো, সেই সাথে হচ্ছে যেগুলো সূত্র যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করবো, তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আশা করা যায় তোমরা পারবা। ওকে, তাহলে হচ্ছে আমরা থেভেনিন থিওরেম শুরু করি। থেভেনিন থিওরেম, আচ্ছা, আমাদের যে তৃতীয় যে থার্ড যে ইউনিটটা আছে এটাতে হচ্ছে মেইনলি কি বেশ কয়েকটা 5-7টা থিওরেম নিয়ে আলোচনা আছে। সো থেভেনিন তার মধ্যে একটা। তো থেভেনিন থিওরেমটা আসলে কি, থেভেনিন থিওরেমের যদি স্টেটমেন্টটা যদি একটু আমরা বইয়ের মতো করে পড়তে চাই, তাহলে আমরা বইয়ের দিকে একটু লক্ষ্য করি। থেভেনিন থিওরেম না, আচ্ছা, এখানে কি বলছে, যে বলছে যে ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটা জটিল নেটওয়ার্কের দুটি বিন্দুতে সংযুক্ত একটি লোড রেজিস্ট্যান্সের কারেন্ট একই হবে যেন লোডটি ইএমএফ এর একটিমাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত। আচ্ছা, যার ইএমএফ লোডের আড়াআড়িতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান এবং যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকের নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের সমান। ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হবে। আচ্ছা, এটা যদি আমি সংক্ষেপে আমার মতো করে বলতে চাই, যে একটা কমপ্লেক্স সার্কিট আছে, এই কমপ্লেক্স সার্কিটে একাধিক সোর্স থাকতে পারে এবং হচ্ছে কি একাধিক প্যারামিটার রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এটাকে হচ্ছে আমরা কি, এটাকে আমরা প্রতিস্থাপন স্থলাভিষিক্ত করব একটা ভোল্টেজ সোর্স দিয়ে। এবং যদি ভোল্টেজ সোর্স গুলো যদি কি থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেগুলোকে আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট করে আমরা সিরিজে প্রদর্শন করব। এবং একটা লোড রেজিস্ট্যান্স মানে যে লোডের কারেন্ট নির্ণয় করতে হবে ওই লোড রেজিস্ট্যান্সটাকে আমরা কি করব, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা লোড রেজিস্ট্যান্স বা আরএল হিসেবে কি করব, কাউন্ট করব। অর্থাৎ সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে তুমি এটা তুমি তোমার মতো করে মুখস্থ করতে পারো, সংক্ষেপে তুমি ইন্টারনেটের সাহায্যে বা আরো শর্টকাট করতে পারো। বাট বেসিকটা যেটা এটা তুমি বলি, বেসিকটা হচ্ছে কি থেভেনিন থিওরেম হচ্ছে এই যে মেইনলি হচ্ছে একটা ভোল্টেজ সোর্স থাকবে, কি থাকবে, একটা ভোল্টেজ সোর্স। তাহলে এই যে ভোল্টেজ সোর্স আমরা জানি প্লাস মাইনাস ডিসি ভোল্টেজ সোর্স, এবং এর সাথে হচ্ছে কি একটা সিরিজ রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটার নাম হচ্ছে কি আরএস, সিরিজ রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর যাই দেবো। এরপরে হচ্ছে আমি যেই লোডের কারেন্ট নির্ণয় করবো এই লোডটাকে হচ্ছে কি আরএল ডিফাইন করব। এটা হচ্ছে কি আরএল, লোড রেজিস্ট্যান্স। মানে এই স্টেটমেন্টটা এটা হচ্ছে এরকমই, যে আমি একটা লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করার জন্য প্রথমে কি করবো আমরা, আহ, যেটা লোড রেজিস্ট্যান্স এটাকে আইডেন্টিফাই করব, এটাকে আমরা আরএল ধরবো। এরপর একটা কি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করবো, কি করবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করবো, সেটা হচ্ছে কি আরটিএস। তো এটাকে আমরা আরএস বা আরটিএস ধরতে পারি, আরটিএস। আর হচ্ছে যে ভোল্টেজ সোর্স যেটা আমরা নির্ণয় করবো ইকুইভ্যালেন্ট করে একাধিক ভোল্টেজ সোর্স থেকে, সেটা হচ্ছে কি ভিটিএস বা বিএস। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি আছে আবার রিপিট করতেছি, ভিটিএস অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্ট্যান্স এবং হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা হচ্ছে এইটা নির্ণয় করতে গেলে আমার হচ্ছে কি ভিটিএস দেওয়া থাকবে না, আরটিএস দেওয়া থাকবে না। আর আরএলটা হচ্ছে কি নরমালি আমরা ধরে নিব, কোনটা আরএল মানে যে শাখার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে ওই শাখাটাকে কি করবো আমরা আরএল হিসেবে ধরে নিব। তাহলে ভিটিএস মানে থেভেনিন ভোল্টেজ, এটা আমার নির্ণয় করতে হবে। আরটিএস মানে কি থেভেনিন রেজিস্ট্যান্স, এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি ভিটিএস আরটিএস নির্ণয় করার প্রসিডিউরটা একটু যদি একটু দেখি। আচ্ছা,
এইখানে দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে তোমাদের হচ্ছে জুম করি, দেখো থেভেনিন থিওরেমের ব্যাখ্যা দেওয়া আছে, এক্সপ্লেনেশন অফ থেভেনিনস থিওরেম, মানে থেভেনিন থিওরেমের ব্যাখ্যা। এটা একটা সার্কিট, এটা একটা কি সার্কিট, এই সার্কিটে যে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা দুইটা তিনটা চারটা রেজিস্ট্যান্স আছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে এরা লোড হিসেবে চিহ্নিত করছে, তোমাকে মেয়েতে বলে দিবে কোনটা লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এটাকে লোড রেজিস্ট্যান্স। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি, থেভেনিনের সমাধানের ক্ষেত্রে এই লোডটাকে কি করতে ওপেন রাখতে হবে, কি করতে হবে, ওপেন রাখতে হবে। আচ্ছা আমি যদি একটু তোমার খাতায় একটু দেখাই, তাহলে দেখো মনে করো যে এই যে একটা কি আছে, আচ্ছা আমি একাধিক ভোল্টেজ সোর্স দেখাইলাম, হ্যাঁ, এটা একটা ভোল্টেজ সোর্স, এটার নাম কি E1। এইখানে মনে করো রেজিস্ট্যান্স আছে, এইখানে রেজিস্ট্যান্স আছে, এইখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে। আবার মনে করো এদিকে একটা ভোল্টেজ সোর্স আছে। এখন আমার বলছে কি, এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হবে, মানে এই যে এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে হবে, থেভেনিন থিওরেম অনুযায়ী কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা আমি নামগুলো দেই, R1 এটার নাম দিলাম কি, R3 এটার নাম দিলাম কি, R2। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি, ধাপ নাম্বার 1 খাতায় লিখে ফেলো, যে প্রথম হচ্ছে কি যেটা লোড রেজিস্ট্যান্স। তাহলে আমার হচ্ছে কি, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, বা বলে দিবে যে এই প্রান্তের কারেন্ট নির্ণয় করা লাগে বা এই রেজিস্ট্যান্সে কারেন্ট নির্ণয় করা লাগে, যেটা বলবে সেটা কি লোড। তাহলে এখানে লোড হচ্ছে কি, তাহলে RL সমান সমান হবে কি, R3। তাহলে এই লোডটাকে কি করবো, আমরা খুলে ফেলবো। তাহলে আমরা খুলে ফেলি, যদি আমরা খুলে ফেলি তাহলে দেখো কি চিত্রটা কি আসতেছে, এই যে এটা ভোল্টেজ সোর্স থাকতেছে, এইখানে রেজিস্ট্যান্স থাকতেছে, এইখানে রেজিস্ট্যান্স থাকতেছে, এইখানে কি আছে, ভোল্টেজ সোর্স আছে। এই যে এটা খুলে রেখে দিলাম। ওকে, এটা রাখার পরে তোমার কি করতে হবে, ভিটিএস নির্ণয় করতে হবে। কি করতে হবে, ভিটিএস। তাহলে এই জায়গায় কি স্থাপন করতে হবে, ভিটিএস। তাহলে এর প্রথমে লোড রেজিস্ট্যান্স ওপেন করতে হবে। তাহলে ধাপ নাম্বার 1 কি করতে হবে, আরএল কে কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করতে হবে বা খুলে রেখে দিতে হবে, ওপেন করতে হবে। ওকে, এরপর আরএল টা যে জায়গায়, মানে আমি যেটা ওপেন করলাম, এই আরএল এর এই দুই প্রান্তে, মানে এই যে আরএল এর যে দুইটা প্রান্ত, দুই প্রান্তে আমরা কি করলাম, এই যে মাঝখানে এই আরএল টা খুলে আমরা কি করলাম, ভিটিএস স্থাপন করলাম। তার কি ভিটিএস নির্ণয় করতে হবে। তাহলে ভিটিএস মানে কি, থেভেনিন ভোল্টেজ। আর থেভেনিন ভোল্টেজ মানে কি, এই জায়গায় মেইনলি কি করতে হবে, কেভিএল ইউজ করতে হবে। কি করতে ইউজ করতে হবে, কেভিএল। এই যে ভিটিএস টা নির্ণয় করতে গেলে এই জায়গায় কি করতে হবে, একটা লুপ দিতে হবে। এদিকে একটা লুপ দিতে হবে, অথবা এদিকে একটা লুপ দিতে হবে, দিয়ে কি করতে হবে, আমার কেভিএল টা নির্ণয় করতে হবে। আর কেভিএল নির্ণয় করার জন্য কি করতে হবে, এই যে রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলো কি করতে হবে, কারেন্ট জানতে হবে না। কেভিএল মানে কি, কারশফ ভোল্টেজ ল। আর কারশফ ভোল্টেজ ল মানে কি ছিল, সোর্স এবং কি ঈদের প্যারামিটার গুলো কি ছিল, ভোল্টেজ ড্রপ। তাহলে এই যে এগুলো কি, এটা কি ভোল্টেজ ড্রপ জানতে হবে। ভোল্টেজ ড্রপ জানার জন্য কি জানা দরকার, আমার কারেন্ট জানা দরকার। তাহলে কি কারেন্ট গুলা বের করতে হবে, কি করতে হবে, এখানে সুপার পজিশন ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুপার পজিশন কি এটা আমরা শিখবো, সমস্যা নেই। আর যারা ক্লাস করছো তারা সুপার পজিশন আশা করি জানো। সুপার পজিশন মানে একটা সোর্স অ্যাক্টিভ করতে হবে, মানে এই সোর্সটা যখন অ্যাক্টিভ করো তখন কি এটা কি ইনঅ্যাক্টিভ থাকবে, আবার এই সোর্সটা যখন অ্যাক্টিভ করো তখন কি এটা ইনঅ্যাক্টিভ থাকবে। এই, আচ্ছা তাহলে এখন আমরা যদি কি করব, তাহলে আমরা আরএল ওপেন করার পরে এদিকে বিটিএস স্থাপন করব। বিটিএস স্থাপন করে কি করব, বিটিএস নির্ণয় করব। আর বিটিএস নির্ণয় করার জন্য কি লাগবে, কেভিএল ইউজ করতে হবে। কেভিএল কি ছিল আমার জানতে হবে। তাহলে কি বিটিএস নির্ণয় করতে হবে, এটা আমার 2 নম্বর ধাপ, বিটিএস নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা 2 নম্বর ধাপ গেল। এরপরে যেটা করতে হবে, আরটিএস নির্ণয় করতে হবে। আরটিএস, তাহলে আরটিএস নির্ণয় করার শর্ত হচ্ছে কি, আচ্ছা আরটিএস নির্ণয় করতে হবে 3 নম্বর, আরটিএস নির্ণয় করতে হবে। আরটিএস নির্ণয় করার শর্ত, এই সোর্স যেগুলো থাকবে, সোর্স গুলো কি থাকবে, যদি ভোল্টেজ সোর্স থাকে, দেখো আমাদের এই যে মেইন সার্কিটটা, এখানে কি ছিল, দুইটা ভোল্টেজ সোর্স রাখছিলাম না, তাহলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়ে যায়। আর যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কি হবে, ওপেন হয়ে যায়। তাহলে যে আমার কি করতে হবে, এই সার্কিটে যে লোড যেটা আমি খুলে ফেলছিলাম ওই জায়গায় আমার আরটিএস স্থাপন করতে হবে, মানে এই সার্কিটে ড্র করবো আবার। তাহলে দেখো এই সার্কিটটা আমি কি করতেছি, আবার ড্র করতেছি। রেজিস্ট্যান্স যা আছে তা থাকবে, মানে এই যে সার্কিট যেটা কি, আমরা এই জায়গায় আরএলটা ওপেন করছিলাম, এই জায়গায় লিখবো কি আরটিএস। আরটিএস লিখে এই যে এখানে ভোল্টেজ সোর্স আছে, এগুলো কিন্তু কি হয়ে যাবে, এগুলো থাকবে না। ভোল্টেজ সোর্স থাকলে কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। কি হয়ে যায়, শর্ট, মানে ভোল্টেজ সোর্স গুলো বাদ হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আর কারেন্ট সোর্স থাকলে কি হবে, ওপেন হয়ে যাবে। কেন ওপেন হয়ে যায়, কারেন্ট সোর্সের আইডিয়াল যদি কারেন্ট সোর্স হয় সেটার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, মানে ইনফাইনাইট প্রায়। তো এই জন্য আর কি অসীম রেজিস্ট্যান্সের কারণে কি ওপেন হয়ে যাবে, মানে ওপেন পথ হিসেবে কাজ করে। আর আমরা জানি আইডিয়াল ভোল্টেজ সোর্সের কি রেজিস্ট্যান্স কি, প্রায় জিরো, প্রায় শূন্য। এই জন্য হচ্ছে কি ভোল্টেজ সোর্সটা শর্ট হিসেবে কাজ করে। তো সেই জন্য আমার যখন আরটিএস টা নির্ণয় করব তখন আমরা কি করবো, এই ভোল্টেজ সোর্স যেগুলো থাকবে এগুলো কি শর্ট করে দেবো, আর কারেন্ট সোর্স থাকলে কি করবো, ওপেন করবো। তাহলে দেখো এই শর্ট হয়ে গেল, তার মানে কি এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স কাজ করতেছে। তখন আমরা কি করবো, আমরা এই
এই রেজিস্ট্যান্স গুলো কি করবো, টোটাল হিসাব করবো, মানে মোট রেজিস্ট্যান্স হিসাব করবো। মোট রেজিস্ট্যান্স এই জায়গায় কিন্তু সোর্স চিন্তা করে হিসাব করতে হবে। তাহলে দেখো এই দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে, প্যারালাল আছে। কেমনে প্যারালাল আছে দেখো, আমরা যদি চিন্তা করি, এই যে এইখানে কি এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম কি বি। তাহলে দেখো এই যে এ এইদিকে চলে এইখানে আসলো, এখানে আসলো, তাহলে এই যে বিটা কি এই জায়গায় চলে গেল না, এই জায়গায় কি শর্ট পথ বি চলে গেল। তার মানে কি দুইটার এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত কি এবি, দুই রেজিস্ট্যান্স দুই প্রান্ত কি এবি, তার মানে রেজিস্ট্যান্স কি আছে, প্যারালাল আছে। মানে ওভারঅল হচ্ছে তোমার সিরিজ প্যারালালটা বুঝতে হবে। সিরিজ প্যারালাল মানে আগে তুমি যা পড়ছো ফার্স্ট সেমিস্টারে, সিরিজ প্যারালাল মিশ্রের বেসিকটা ভালো, কনসেপ্টটা ভালো রাখতে হবে আর কি। আর আমরা কেবিএল কেসিএল পড়ছি, সুপারপজিশন, এই সবগুলাই এখানে থেভেনিনে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই যে আরটিএস টা নির্ণয় করবো। হ্যাঁ, সিরিজ প্যারালাল করে কি করবো, আরটিএস নির্ণয় করবো। তাহলে আরটিএস নির্ণয় করা শেষ, এই তিনটা নির্ণয় করা যখন শেষ, তখন তুমি কি করতে পারো, অনায়াসেই এই যে লোডের যে কারেন্ট, মানে আমার যে এখানে ডিরেকশন যেটা দিয়েছিলাম, যে এই রেজিস্ট্যান্সের কারেন্ট, এই কারেন্টটা তুমি পেয়ে যাবা। কেমনে পাবা, এই সূত্রটা হচ্ছে, যদি তুমি সূত্র মুখস্থ রাখতে চাও, তাহলে যে আইএল আইএল সমান সমান হচ্ছে বিটিএইচ, মানে যে বিটিএইচ যেটা নির্ণয় করবা, মানে আই সমান সমান আমি কি জানি বি বাই আর, তাহলে এই বি বাই আর ই। তবে আর এখানে কয়টা, দুইটা। যেটা কুলে রাখছো এটা একটা লোড রেজিস্ট্যান্স, আর যেটা নির্ণয় করছো এটা কি আরটিএস, এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এটা কেন, এই যে মেইন সার্কিট হচ্ছে, এই যে মানে তুমি যে ফাইনালি যে মানগুলো পাবা, এই যে আরটিএস নির্ণয় করছো তুমি এখান থেকে, যে আমি বললাম এতক্ষণ। আবার আরএল তো তুমি খুলে রাখছিলা, ওই আরএলটা লাগাইতে হবে, আর হচ্ছে বিটিএস। তাইলে দেখো এই এটা কি পুরোটা সিরিজ সার্কিট না, এই সিরিজ সার্কিট। তাহলে কি সূত্রটা কি দাঁড়ায় দেখো, আইএল সমান কি দাঁড়ায়, বিটিএস ডিভাইডেড বাই কি আরটিএইচ প্লাস আরএল, এটা। তাহলে আইএল সমান কি বিটিএস ডিভাইডেড বাই কি আরটিএস প্লাস আরএল। তাহলে এটা হচ্ছে আমার কি কারেন্ট, এই লোডের কারেন্ট নির্ণয়ের সূত্র। এটা তুমি মুখস্থ রাখতে পারো, অথবা সিম্পল, এটা কোনো এর বিষয় না। মানে এই এই ভ্যালুগুলো তোমার ফাইন্ড আউট করার পর, আরএল ওপেন করবা, বিটিএস নির্ণয় করো, আরটিএস নির্ণয় করো, এই কাজগুলো করার পর তুমি যে ডাটাগুলো পাইবা, এই ডাটাগুলো দিয়ে কি করতে হবে, এই সার্কিটটা ড্র করতে হবে ফাইনালি। যে বিটিএস আঁকতে হবে, বিটিএস এর মানটা বসাতে হবে, বিটিএস এর সাথে কি আরটিএস আরএল কি থাকবে সিরিজে। তাহলে এখান থেকে তুমি কি পাওয়া যাবে, যে লোডের কারেন্টটা পাওয়া যাবে। তাহলে লোডের কারেন্ট সমান কি আইএল সমান বিটিএস বা কি আরটিএস প্লাস আরএল। আর এই থেভেনিনটা তুমি যদি বুঝো, এখন হয়তো একটু কঠিন লাগতে পারে, আমরা যখন এক দুটো ম্যাথ প্র্যাকটিস করবো, বা আগে যারা টুকটাক ক্লাস করছো তারা বুঝবা ভালো। তো এই থেভেনিন থিওরেমটা তুমি যদি বুঝো, তাহলে তুমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সব পারো। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেভেনিনে যে কাজ করলা করবো, সবকিছু একই, জাস্ট একটা সূত্র বাড়বে, এতটুকুই, আর কিচ্ছু না, একবারে সেম। থেভেনিন যে বুঝবে সে নর্টনও বুঝবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারও বুঝবে। আর থেভেনিন বুঝতে গেলে তোমার এই যে কেভিএল কেসিএল এবং হচ্ছে মিশ্র সার্কিট এবং তোমার হচ্ছে সুপারপজিশন, এই তিনটে বিষয় ধারণা রাখতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা থেভেনিনের একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা থেভেনিনের ম্যাথ শুরু করতেছি। দেখো থেভেনিনের 1 নাম্বার ম্যাথটা আমি দেখাচ্ছি। এটা যে 17 সালে পরিপূরক রেফার পরীক্ষা আসছে, 18 রেফার পরীক্ষা আসছে এবং কি 23 আসছে। ওকে, কি বলছে যে নিচের চিত্রের সাহায্যে, আমি একটু জুম করি। বলছে কি নিচের চিত্রের সাহায্যে থেভেনিনের সূত্র প্রয়োগ করে 20 ওহম রোধের কারেন্ট নির্ণয় করার জন্য। তাহলে 20 ওহম রোধ কোনটা, দেখো। অথবা বলছে কি থেভেনিনস থিওরেম এর সাহায্যে আইএল এর মান নির্ণয় করা। আইএল মানে কি লোড কারেন্ট, অর্থাৎ কি লোডের এই কারেন্ট নির্ণয় করা লাগে। আচ্ছা, আমার বলছে এখানে লোড আসলে কোনটা। আচ্ছা, প্রথম যে ভ্যালুটা, এই যে ডাটাটা যেটা দেওয়া আছে, এখানে আইএল বলতে এই যেটা বোঝাই দিচ্ছে। হ্যাঁ, এখানে 10 ওহম হচ্ছে কি তোমার লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে 20 ওহম, এটা মিসিং, এখানে 20 ওহম নামে কোনো ডাটা নেই, এটা মিসিং। হ্যাঁ, এটা ভুল। বলছে কি থেভেনিন থিওরেমের সাহায্যে আইএল এর ভ্যালু নির্ণয় করে। তাহলে আইএল মানে হচ্ছে কি এটা, তার মানে কি আইএল মানে কি লোড কারেন্ট, আর লোড কারেন্ট মানে কি এটা লোডের কারেন্ট। তাহলে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে কি থেভেনিন থিওরেমের ক্ষেত্রে এই লোডটাকে কি করব, আমরা ওপেন করব। ওকে, তাহলে আমরা দেখো, আমি কাটাই করতেছি। এটাকে আমরা কি করবো, প্রথমে যে সার্কিট আছে, সার্কিট যেটা আছে এটা এখানে থাকলো, আমি জাস্ট কি করলাম, দ্বিতীয় কাজটা শুরু করতেছি। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে কি লোডটা ওপেন করবো। তাহলে লোড ওপেন করে যদি সার্কিটটা ড্র করতে চাই, তাহলে দেখো ভোল্টেজ সোর্স যা আছে তা থাকবে, বা সোর্স যেগুলো আছে তা থাকবে, রেজিস্ট্যান্সও তা থাকবে, শুধু কি করবো না লোডটা ওপেন করবো। তাহলে লোড ছিল হচ্ছে কি 10 ওহম, এই 10 ওহমের লোডটা আমার কি করতে হবে, ওপেন করতে হবে। তাহলে ওপেন মানে এই যে ওপেন রাখলাম, ওপেন করে ফেললাম। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে ম্যাথ গুলো, তখন হচ্ছে তোমার চিত্র কোনো কিছু আঁকা লাগবে না, তখন এমনি তুমি করতে পারবা। তাহলে হচ্ছে আমি মানগুলো বসাই। মানে এই যে এটা ভ্যালু আছে কত, 10 ভোল্ট, এখানে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে। আচ্ছা, লোড যেটা ওপেন করছিলাম এই লোডটা আমি এখানে খুলে রাখতেছি আলাদা। এটার নাম দিলাম কি আর এল, এটার নাম দিছি আর এল। এটার ভ্যালু হচ্ছে কত, 10 ওহম।
তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা এটা বার করতে হবে আমার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে লোডটা আমি খুলে রাখলাম। ওকে, তো লোড খোলার পরে আমার কি প্রথম কাজ কি ছিল? আরএল কে ওপেন করে বিটিএস নির্ণয় করতে পারছে। এরপরে কি বলছিলাম? আরটিএস। তাহলে আমি আরটিএস নির্ণয়টা আগে করতেছি, যেহেতু আরটিএস নির্ণয় করাটা কি সহজ, তাহলে আরটিএস নির্ণয়টা আমি আগে করতেছি। তাহলে এইখানে 1 ওহম আছে, এইখানে আছে কত 6 ভোল্ট, এইখানে আছে 4 ওহম। ওকে, তাহলে আরটিএস নির্ণয় করার জন্য কি করতে হবে? এই জায়গায় আমার কি করতে হবে? আরটিএস টা স্থাপন করতে হয়। তাহলে দেখো আচ্ছা, আমি এটা লোডটা ওপেন করছি, আমি জাস্ট ধারাবাহিকভাবে একবার ডিটেলস ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে আমি প্রথমে নির্ণয় করবো কি? আরটিএস নির্ণয় করবো। আচ্ছা, আমি লিখলাম আরটিএস নির্ণয় করবো। তোমাদের এত চিত্র আঁকতে হবে না, তুমি যদি বুঝো আরটিএস নির্ণয়। তাহলে আরটিএস নির্ণয়ের জন্য কি করতেছি? আমি আবার চিত্র অঙ্কন করতেছি। তাহলে আরটিএস নির্ণয় করার সময় কি বলছিলাম? যে ভোল্টেজ সোর্স থাকলে কি হয়? শর্ট। আর কারেন্ট সোর্স থাকলে কি হয়? ওপেন। কেন হয় এটাগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। এখন তোমার বিস্তারিত না জানলে তুমি মুখস্থ রাখো যে ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে? শর্ট করতে হবে। যখন আরটিএস বা থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স এগুলো যখন নির্ণয় করা হয়, তখন ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে? শর্ট। আর কারেন্ট সোর্স থাকলে কি করতে হবে? ওপেন। তাহলে এখানে কি আছে? দুইটা ভোল্টেজ সোর্স, তাহলে দুইটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তাহলে এটা শর্ট করে দিলাম। এখানে আছে 2 ওহম, এখানে আছে কত 4 ওহম। এই যে শর্ট, আর এখানে কি স্থাপন করতে হবে? আরটিএস স্থাপন করতে হবে। এইদিকে আছে কত 1 ওহম, আর এটা কি দেবো? এই যে 6 ভোল্ট, এটা কি শর্ট। এইখানে আছে আমার কত 4 ওহম। নিচে দিকে লাইন আছে একটা, এদিকে 1 4 4 2। ওকে, তাহলে দেখো আরটিএস যদি নির্ণয় করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এখানে সিরিজ প্যারালালটা বুঝতে হবে না? এই যে এখানে কিন্তু সিরিজ প্যারালালটা তোমার বুঝতে হবে। তাই সিরিজ প্যারালাল বোঝার জন্য একটা পয়েন্ট মেথড, একটা টেকনিক আমরা ইউজ করি। কি করি? পয়েন্ট মেথড। তাহলে পয়েন্ট মেথডটা হচ্ছে, আমরা আরটিএস এর এই প্রান্তটার নাম দিলাম এ, এই প্রান্তটার নাম দিলাম কি বি। আচ্ছা, তাহলে দেখো এই এ এইখানে কি আসতে পারবে? আচ্ছা, এ বি আসলে কি, যারা একবারে বুঝো না, তাহলে দেখো কোন একটা রেজিস্ট্যান্স যদি থাকে, এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এই প্রান্ত যদি এ দেই, এখন কি রেজিস্ট্যান্স আছে না? তাহলে এই বিপরীত প্রান্তটা কি হবে? চেঞ্জ হবে, একটা না অন্য নাম হবে, বি সি অন্য কিছু হবে, ঠিক আছে। আর যদি এরকম, এটা কি শর্ট তার, মানে এটা কি শর্ট পথ বলি আমরা, কি শর্ট তার বলি। তাহলে এখানে যদি এ হয়, তাহলে এটা কি চলে এসে এখানে এ হয়ে যাবে। যেহেতু এখানে কি আছে? রেজিস্ট্যান্স আছে, মানে বাধা আছে, তাহলে কি চেঞ্জ হয়ে বি হবে বা সি হবে। তাহলে এটাই আর কি। তাহলে দেখো, এটা আমি যদি মানে সহজে বুঝতে চাই সিরিজ প্যারালালটা, আমি যদি এখানে বুঝতে পারতেছি সহজে, কিন্তু তুমি যদি না বুঝো তাহলে কি করবে? পয়েন্ট মেথড টেস্ট করবা। তাহলে এইখানে কি দেখো, এইখানে যে এ দিলাম, তাহলে এখানে কি এ আসতে পারবে না? কারণ কি? এখানে কি আছে? বাধা আছে, তাই জন্য নাম দিলাম কি সি দিলাম এখানে। তাহলে কারণ কি সি দিছি কেন? এখানে বি ইউজ করে ফেলছি, দুই প্রান্ত তো এ বি আমরা দিছি। তাহলে এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, তার মানে কি এই প্রান্তটার নাম দিলাম কি সি। এখন থেকে শর্ট পথ, তাহলে শর্ট পথে কি হয়? এটা চলতে থাকবে, এই সিটা এখানে চলে আসলো, এখানে চলে আসলো, তার মানে এখানে কি চলে আসলো, এখানেও কিন্তু চলে আসছে, কারণ শর্ট পথ। এইখান দিয়ে গিয়ে এইখানে কিন্তু চলে আসছে সি। ওকে, তাহলে দেখো এই যে সি যেহেতু চলে আসে, তার মানে কি আমার প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কি দুই প্রান্ত আমার কি চিহ্নিত করা শেষ, কাজ শেষ। এখন যেহেতু কাজ শেষ আমার চিহ্নিত করা, তাহলে আমি কি সহজে সিরিজ প্যারালাল বুঝবো। এখন সিরিজ প্যারালাল বোঝার জন্য মনে রাখবা, এটাকে তুমি যদি সার্কিটকে যদি বাঙ্গাইতে চাও, তাহলে এরকম হয় আর কি। আচ্ছা, আমি বাঙ্গানো দেখাচ্ছি না আপাতত, সহজ কথা মনে রাখবা যেটা, এই যে দুইটা টার্মিনাল কি আছে? এই রেজিস্ট্যান্স দুই টার্মিনাল নাম কি? বিসি। এই রেজিস্ট্যান্সের দুই টার্মিনাল নাম কি? বিসি। তার মানে কি এই দুইটা রেজিস্ট্যান্স কি একই টার্মিনাল হয়েছে কিনা, মানে নোটেশন গুলো, মানে সিম্বল গুলো এক কিনা। এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত বিসি না, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত কি? বিসি। তার মানে এরা কি আছে? প্যারালালে আছে। আবার দেখো, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত কি? এসি। এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত কি? এসি। তার মানে এরা কিসে আছে? প্যারালালে আছে, ঠিক আছে। এখন এটাকে, এই সার্কিটে যদি আমি আরো সহজ করতে চাই, তাহলে এরকম করা যায়। এই যে এটা একটা শর্ট পথ, এটার নাম দিলাম কি? এ তার, এটার নাম দিলাম কি? বি তার। তাহলে এ বির মাঝখানে কি আছে? দেখো, এ বির মাঝখানে আরটিএস আছে, তাহলে আরটিএস স্থাপন করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে একটা নাম দিলাম কি? একটা পয়েন্ট নিলাম বা তার নিলাম, এটার নাম দিলাম কি? সি তার। তাহলে এই যে পুরো লাইনটা হচ্ছে কি? এর লাইন। এই পুরো লাইনটা হচ্ছে কি? বি এর লাইন। আর এই লাইনটা হচ্ছে কি? সি এর লাইন। এখন তুমি যদি আরো সহজে মানে বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তাহলে এ বির মাঝখানে কি আছে? আরটিএস। তাহলে এ বির মাঝখানে আমি আরটিএস লিখে ফেললাম। তাহলে এ বির মাঝখানে কি আছে? আরটিএস আছে। যেখানে আছে কি? আরটিএস। এ বির মাঝখানে কি আছে? আরটিএস। এখন এ থেকে সির মাঝখানে কি আছে? এই যে এ থেকে, এটা কি এর লাইন না? তাহলে এ থেকে সির মাঝখানে কি আছে? 2 আছে। এ থেকে সির মাঝখানে কি আছে? 2। আবার এ থেকে সির মাঝখানে কত আছে? 4। তাহলে এ থেকে সির মাঝখানে কত আছে? 4। আর এটা তো পুরোটা সি শর্ট। এখন দেখো, বি থেকে সি এর মাঝখানে, এটা কি বি এর লাইন না? তাহলে বি থেকে সি এর মাঝখানে কত আছে? 4। এই যে 4। আবার বি থেকে সি এর মাঝখানে কত আছে? 1। তাহলে 1। তাহলে কি হবে মূলত? এই দুইটা কি শর্ট পথ হয়ে, এই দুইটা কি প্যারালাল? তাই প্যারালাল হয়ে কেউ একটা হবে। কারণ কি?
এই রেজিস্ট্যান্স দুটো টার্মিনাল কি কমন না? এখানেও কি আছে বি, এখানেও বি, এখানে কি সি, তার মানে কি বিসি বিসি, তার মানে কি দুইটা কি প্যারাল হয়ে একটা। আবার এখানে কি আছে এ, এখানে এসি এসি, দুইটা প্যারাল কবে হবে, কি হবে একটা। তাহলে একটা হলে দেখলে দেখো আমি সার্কিটের জাস্ট একবারে ডিটেলস ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দুইটি প্যারাল করে কি একটা হয়ে যাবে না? এই যে একটা আঁকলাম, এই দুইটি প্যারাল করে কি হবে, একটা হয়ে যাবে। এখন এই জায়গায় কি আছে আরটিএস। তাহলে দেখো এই দুইটা রেজিস্ট্যান্স কি এলো, ওভারঅল কি আমার কি একটা পথ হয়েছে না, তার মানে এটা কি পুরোটা কি একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে আমি শর্টকাট যেটা বলছিলাম, যে তোমার যদি এই রেজিস্ট্যান্সের টার্মিনাল মানে রেজিস্ট্যান্সের দুই প্রান্ত যদি একই অক্ষর থাকে একাধিক রেজিস্ট্যান্সে, তাহলে কি এরা পরস্পর প্যারালালে আছে। তাহলে আমি সরাসরি আরটিএসটা লিখতেছি, আরটিএস সমান সমান কি লিখতে পারি, প্রথমে দুইটা কি ছিল প্যারালাল, এই যে প্যারালাল কেমনে আসছে আমরা দেখাইছি। তাহলে 1 4 প্যারালাল, তাহলে 1 আর এই যে প্যারালাল চিহ্ন এটাকে বলে কি সমান্তরাল চিহ্ন বা কি প্যারালাল। প্যারালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে কি সমান্তরাল, তাহলে আমরা সমান্তরাল চিহ্ন দিলাম। প্যারালাল করার পর এই দুটো প্যারালাল করার কি একটা হয়ে যাবে, এই যে একটা হয়ে গেলো, পরে কি সিরিজ হয়, তাহলে সিরিজের জন্য কি মাঝখানে যোগ, তাহলে বাকি এই দুটি কি হবে প্যারালাল হবে, এই যে দুটি প্যারালাল হলে কি একটা হবে। তাহলে 2 আর 4 প্যারালাল করলাম আমরা, 2 প্যারালাল কত 4। তাহলে দেখো 1 আর 4 প্যারালাল করলে কি হয়, তাহলে এটা যদি প্যারা তার মানে কি দুইটা যদি থাকে উপরে গুণ করতে হয়, নিচে যোগ করে কি ভাগ করতে হয়। তুমি ডিটেলস করলে করতে পারো অথবা তুমি ক্যালকুলেটর শর্টকাট করতে পারো, আমি ডিটেলস করে দেখাচ্ছি। তাহলে উপরে প্যারালাল মানে কি 1 ইন্টু 4 ডিভাইডেড বাই কি 1 প্লাস 4 যোগ এই প্যারালাল মানে 2 ইন্টু 4 ডিভাইডেড বাই কত 2 প্লাস 4। তাহলে দেখো 4 ভাগ 5, তাহলে দেখো 4 ভাগ কত 5 যোগ 8 ভাগ কত 6। এটা জাস্ট ভাগ করো, ক্যালকুলেশন করো, তাহলে দেখো কত আসে। আমি একটু ক্যালকুলেটর শর্টকাট করতেছি, এটা জাস্ট তুমি যোগ করে দেবো আর কি। আচ্ছা এটা যোগ করতেছি আমি, আবার হচ্ছে প্যারালালটা ক্যালকুলেটরে কেন শর্টকাটে করতে হয় এটাও দেখাচ্ছি। যোগ 8 ভাগ 6, এটার মান আসছে কত 2.133, 2.133 ওহম। তাহলে আমার আরটিএস পেয়ে গেলাম। আচ্ছা এটা যদি তুমি সহজে বুঝতে চাও, তাহলে এই যে প্যারালাল না, তাহলে কি যে ব্র্যাকেট দিলে একাধিক ব্র্যাকেট দিয়ে নিবা ভাই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিবা একাধিক, দেওয়ার পরে এই যে মান যেগুলো আছে এই দুটি কিসে আছে প্যারালালে, তাহলে এই যে 1 1 প্যারালাল, তাহলে প্যারালালের জন্য দিতে হয় ইনভার্স চিহ্ন, যে ইনভার্স চাপলাম, এক্স এর উপর ইনভার্স এটা চাপলাম, যোগ 4, তাহলে 4 ইনভার্স, আবার কি ব্র্যাকেট, যেহেতু প্যারালাল দিয়ে আবার কি হোল ব্র্যাকেট, যোগ মাঝখানে কি সিরিজের জন্য যোগ, বরাবর হচ্ছে কি 2 2 প্যারালাল, যে প্যারালাল যোগ 4 প্যারালালের জন্য ইনভার্স, আবার কি হোল ইনভার্স, ঠিক আছে। তাহলে মাঝখানে কিন্তু যোগই ছিল, তাহলে আমরা জাস্ট বাকি কয়েকটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তাহলে দেখো এটা চলে আসছে 2.13। তুমি এভাবে ভেঙে ভেঙে করতে পারো অথবা কি সরাসরি করতে পারো ক্যালকুলেটর দিয়ে। ওকে, তাহলে আমি কি আরটিএস টা বুঝলাম। তাহলে এই পয়েন্ট মেথডটাও কিন্তু বুঝতে হবে, আমি যেটা বুঝাইলাম। যদি পয়েন্ট মেথডটা তুমি বুঝো তাহলে যে কোনো সার্কিট তুমি এই পয়েন্টের সাহায্যে কি করতে পারো, সলভ করতে পারো, তোমার ভুল হওয়ার সম্ভাবনা একবারে জিরো। আচ্ছা, তাহলে আমার আরটিএস নির্ণয় করা কি শেষ। এখন হচ্ছে আমি কি করব, বিটিএস নির্ণয় করব। কি করব, বিটিএস। তাহলে এই যে বিটিএস নির্ণয় করার জন্য কি করব, এই যে সোর্স যেটা ছিল এই জায়গায় আমি বিটিএস লিখলাম। তাহলে বিটিএস নির্ণয় করার জন্য কি করতে হবে, এখানে আমার কেবিএল চালাইতে হবে। আমরা আশা করি তোমরা কেবিএলটা বুঝো, আগের ভিডিওটা দেখছো। তাহলে বিটিএস নির্ণয় করার জন্য কি এটার মধ্যে কি করতে হবে, আমার কি এইটার কারেন্ট জানা লাগবে, এটার কারেন্ট জানা থাকতে হবে, ঠিক আছে। এই দুইটার কি থাকবে, কারেন্ট জানা লাগবে। কারণ কি কেবিএল মানে কি ভোল্টেজ সোর্স, এই যে ভোল্টেজ সোর্স হিসেবে এটা বিটিএস, আর এইগুলো কি ভোল্টেজ ড্রপ। তাহলে এই ভোল্টেজ ড্রপ গুলো কি করতে হবে, কাউন্ট করতে হবে, হিসাব করতে হবে। তাহলে আমার এখানে কি কারেন্ট দরকার, তাহলে এটা কারেন্ট দরকার। তাহলে দেখো এখানে তোর ওপেন আছে, কি আছে ওপেন আছে না, তাহলে ওপেন থাকলে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা বিটিএস নির্ণয় করার সময় কিন্তু ভোল্টেজ সোর্স গুলো কি আছে অ্যাক্টিভ থাকবে, কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্স কি থাকবে অ্যাক্টিভ থাকবে। শুধু আরটিএস নির্ণয় করার সময় ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স কি ওপেন। আচ্ছা, তাহলে তো আমরা বিটিএস নির্ণয় করতেছি। বিটিএস নির্ণয়, তাহলে বিটিএস যদি নির্ণয় করতে চাই, আমার হচ্ছে কি এই জায়গার এই দেখো আমার এই বিটিএস নির্ণয় করতে হলে কি লুপ চালাইতে হবে, কেবিএল দিতে হবে। তাহলে কেবিএল দেওয়ার জন্য আমাকে এখানে কারেন্ট দরকার, এখানে কারেন্ট দরকার। এখন দেখো এখানে তো ওপেন, মাঝখানে কি আছে ওপেন, মাঝখানে কি আছে ওপেন আছে। তাহলে যেহেতু দেখো এখানে কি আছে আমার ওপেন আছে না, এটা এটা কিন্তু ওপেন, মানে লোডটা ওপেন করে আমরা বিটিএস লিখছি জাস্ট, আর কোনো কিছু না। ওপেন আছে, এখান থেকে কি হবে না, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এই যে সোর্স আছে এই সোর্সের জন্য একটা কারেন্ট প্রবাহিত হবে না, এই যে এই প্যারামিটার গুলোর মধ্যে। তো এই কারেন্টটা কোন দিকে যাবে দেখো, এই যে নেগেটিভ, এটা কি পজিটিভ, তো নেগেটিভ থেকে পজিটিভ দিকে বের হয়ে কি এদিক থেকে আসে আবার কি
ফিরে আসবে। এদিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ কি মাঝখানে কি আছে, ওপেন, ওপেন পথ। তাহলে এদিকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, তার মানে এই সোর্সের জন্য শুধুমাত্র কি হবে, এটার মধ্যে কারেন্ট প্রবাহিত এবং কি এটার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, এদিকে আবার ফিরে আসবে। আবার দেখো এই সোর্সের জন্য যদি চিন্তা করো, বা এইটার কারেন্ট দরকার যেহেতু, তাহলে এই দিকে আমার কি হবে, এই সোর্স থেকে এদিকে নেগেটিভ দিকে পজিটিভ দিকে কারেন্টটা বের হবে, বের হয়ে এদিক দিয়ে আসলো, আসার পরে এদিকে কিন্তু চলে এসে আবার কি রিটার্ন করবে। এদিকে কিন্তু কি হবে না, যাবে না, কারণ কি এদিকে কি আছে, ওপেন। তাহলে দেখো এই ভোল্টেজ সোর্সের জন্য এইদিকে কারেন্ট প্রবাহিত হইতেছে, আর এই ভোল্টেজ সোর্সের জন্য কি এদিকে কারেন্ট প্রবাহিত হইতেছে। তাহলে এদিকে যেহেতু ওপেন, তার মানে কি এই সোর্সের কথা যদি চিন্তা করি, এই সোর্সের কথা যদি চিন্তা করি, তাহলে কি শুধু এই দুইটা, 2 এবং 4-এর মধ্যে কারেন্ট প্রবাহিত হইতেছে। 2 এবং 4-এর মধ্যে যেহেতু কারেন্ট প্রবাহিত হইতেছে, তার মানে আমি কি এটা কি সিরিজ সার্কিট একটা বোঝা যাচ্ছে। তাহলে আমি সিরিজ সার্কিট অনুযায়ী কি করতে পারি, এই জায়গায় i4 এর কারেন্টটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এই যে 10 ভোল্টের জন্য লিখলাম যে 10 ভোল্ট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, আমি যেহেতু এখানে কারেন্ট নির্ণয় করার সময় এই ভোল্টেজ সোর্সটা যখন আমরা অ্যাক্টিভ করব, মানে অ্যাক্টিভ চিন্তা করব, তখন কি ভোল্টেজ সোর্সটা কি ইনঅ্যাক্টিভ বা অফ থাকবে আর কি। তাহলে দেখো এই ভোল্টেজ সোর্সটা কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, মানে সুপার পজিশনে নিয়ম অনুযায়ী আর কি। তাহলে এই ভোল্টেজ সোর্সটা যদি অ্যাক্টিভ অফ থাকে বা যাই থাকুক না কেন, আমার কিন্তু দিন শেষে কি কারেন্ট কিন্তু এদিক থেকে কি এদিকে প্রবাহিত হবে, কারণ কি এদিকে যাবে না, এই লোডগুলা কি পাবে না। সেম ভাবে এই ভোল্টেজ সোর্সের জন্য কি হবে, এদিকে কারেন্ট শুধু এই পড়তে কারেন্ট প্রবাহিত হবে, কেন, কারণ কি এখানে গেছে ওপেন আছে। আচ্ছা, আর এদিকে আসার পরে এদিকে কিন্তু যাওয়ার পসিবিলিটি নাই, কেন, কারণ কি এদিকে যদি যাই, আসার পরে এদিকে কি সে আবার ব্যাক করে আসতে পারবে না। কারণ কি কারেন্ট যে দিক থেকে বের হয় কি নেগেটিভ থেকে পজিটিভ দিকে বের হয়ে আবার কি নেগেটিভে ব্যাক করে। সো এদিক দিয়ে কারেন্ট যাওয়ার কোনো পসিবিলিটি নাই, এখানে ওপেন থাকা সত্ত্বেও বলতে পারো যে এদিকে তো কারেন্ট যেতে পারে, এই সোর্সের জন্য, আবার এই সোর্সের জন্য এদিকে আসতে পারে না, এদিকে আসতে পারবে না। আচ্ছা, তাহলে আমার এইখানে আমার অনেক বিস্তারিত কথা বলতেছি, সো তোমরা একটু ভালোভাবে ক্লাসটা করো, আশা করি একটা যেতে একজনে একটা ম্যাথ করলেই তুমি বাকিগুলো সব বুঝতে পারো। তাহলে এই যে বিটিএস নির্ণয় করার জন্য আমি 10 ভোল্ট, তাহলে কি লিখবো 10 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে এই 10 ভোল্টের জন্য 10 ভোল্ট অ্যাক্টিভ, 10 ভোল্ট অ্যাক্টিভ, বাকি কি 6 ভোল্ট ইনঅ্যাক্টিভ, এটা কথাটা লিখতে পারো। আচ্ছা, তাহলে আমি এইটার কারেন্টটা বের করতেছি i4। তাহলে i4, আচ্ছা i4 সমান সমান আমি লিখতে পারি কি, তাহলে কারেন্ট আমি সরাসরি সিরিজ সার্কিট বুঝতে পারতেছি, তার মানে কি ভি বাই আর, আই সমান সমান কি জানি ভি বাই আর, তাহলে ভোল্টেজ কত 10 ভোল্ট, বা রেজিস্ট্যান্স কত হবে 2 আর 4, কারণ কি কারেন্ট তো যদি কি সিরিজ আছে, তাহলে 2 4 কত 6, তাহলে 10 ভাগ 6, তাহলে এটা একটা কারেন্ট। এই কারেন্টটা কি উপর থেকে নিচের দিকে আসতেছে না, উপর থেকে নিচের দিকে, ডিরেকশন দিয়ে দিলাম আর কি, সুপার পজিশনের নিয়ম অনুযায়ী। ওকে, এখন দেখো 6 ভোল্টের জন্য চিন্তা করিস, তাহলে 6 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে 6 ভোল্ট অ্যাক্টিভ হলে কি এটা ইনঅ্যাক্টিভ থাকবে, 6 ভোল্ট অ্যাক্টিভ, 6 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে হচ্ছে তোমার কারেন্ট, তাহলে এটাও তো i4 আর কি, হ্যাঁ? তাহলে এটা, আচ্ছা i4 লিখলাম, সমস্যা নাই। আচ্ছা এটা যে সিঙ্গেল প্রাইম দিলাম, আচ্ছা প্রাইম টাইম দেওয়ার দরকার নাই, তাহলে i4, i4 সমান সমান কি এটা i4, এই i4 এর জন্য কারেন্ট নির্ণয় করতে চাই, তাহলে কি হবে ভি ভোল্টেজ, তাহলে ভি কত 6, আর কত 1 আর 4 যোগ সিরিজে যেহেতু, তাহলে 5, তাহলে এই কারেন্টও কি দিচ্ছে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার। এখন দেখো এখন কথা হয়েছে বিটিএস তুমি নির্ণয় করতে পারো সহজে, তাহলে বিটিএস নির্ণয় করার জন্য কি করতে হবে, অ্যাপ্লাইং কেভিএল, তাহলে কি করতে হবে, আমার কেভিএল ইউজ করতে হবে। এটার মধ্যে কি করতে হবে, এখানে যে কেভিএল, এটা একটা লুপ, এই লুপে কি করতে হবে, কেভিএল চালাবো, তাহলে অ্যাপ্লাইং কেভিএল, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইং কেভিএল, যদি কেভিএল চালাতে চাই, তাহলে এই দেখো এটা চিন্তা করে প্লাস, এটা কি চিন্তা করলাম মাইনাস চিন্তা করলাম, ঠিক আছে, প্রথম বন্ধনটা প্লাস, এটা মাইনাস চিন্তা করলাম। আর যদি কারেন্ট কি উপর থেকে নিচের দিকে আসছে, তার মানে এটা কি প্লাস, এটা কি মাইনাস, কারেন্ট কি হচ্ছে উপর থেকে নিচের দিকে আসতেছিল, তার মানে এটা কি প্লাস, এটা মাইনাস। তাহলে আমি কি করলাম, দ্বিতীয় চিহ্ন নিলাম, হ্যাঁ এদিকে করতেছি, এভাবে করতেছি, মানে এই এন্টি ক্লকওয়াইজ করতেছি, এদিকে করতেছি, তাহলে কি দ্বিতীয় চিহ্ন কত প্লাস বিটিএস, পরে কি প্লাস বাদে কি মাইনাস, তৃতীয় চিহ্ন কত 4, তাহলে এটার কারেন্ট কত ছিল, এইদিকে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কারেন্ট কত ছিল 10/6, 10/6। পরে ছিল কি, তাহলে এইভাবে ঘুরলে কি উপর দিকে উঠলে কি দ্বিতীয় চিহ্ন কত প্লাস, প্লাস কত 4, ইন্টু হচ্ছে কত, এটা কারেন্ট কত ছিল 6/5, ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে এটা আমি কি করলাম, ভোল্ট কেভিএল ইউজ করলাম, মানে এই যে ভোল্টেজ সোর্স ভোল্টেজ ড্রপ, বীজগণিতিক যোগফল কত 0, আমি কেভিএল ইউজ করছি। তাহলে ভিটিএস রাখলাম, এটা জাস্ট মাইনাস আছে, ওদিকে নিলে প্লাস, এটা প্লাস আছে, ওটা মাইনাস আছে। তাহলে জাস্ট তুমি মুখে ক্যালকুলেশন করতে পারবো এগুলা, কোনো ইয়ে না, তুমি জাস্ট একবার শর্টকাট, আমি জাস্ট বিস্তারিত লাভ করতেছি এগুলা, যেন তুমি ডিটেলস একবারে বুঝে দাও, যেন তুমি একবারে জিরো কোনো কিছু বুঝো না,
তারপর তুমি যেন বুঝতে পারো, এই জন্য আমি একবারে ডিটেলস করতেছি। তাহলে যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসতেছে দেখো, এটা ওদিকে গেলে এটা কি প্লাস হয়ে গেল, ধরো 440, 40 ভাগ কত 6, এটা ওদিকে নিলে কি মাইনাস হয়ে যাবো, 424 ভাগ কত 5। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে দেখো কত আসে, বিটিএস সমান সমান, এখানে লসাগু করতে পারো চাইলে 6, যত শর্টকাটে করা যায় এভাবে করতে হবে আর কি, যত শর্টকাট। তাহলে এখানে আসছে কত 1.866 ভোল্ট। তাহলে দেখো আমার বিটিএস নির্ণয় করা শেষ, আরটিএস নির্ণয় করা শেষ। তাহলে আমি কি করবো এখন, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবো। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তোমরা জানো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটাই, যেটা এটা কি ছিল আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে দেখো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমি যদি ড্র করতে চাই, এখানে কি থাকছে ভিটিএস, এখানেতে আরটিএস, এখানেতে কি আরএল। তাহলে দেখো এই যে বিটিএস এর মান কত পাইছি, এটা বসাই দিই 1.866, আর এখানে কত আরটিএস, তাহলে আরটিএস এর মান কত পাইছিলাম 2.133, 2.133। আর এই যে আরএল কোনটা, এই যে আরএল ছিল হচ্ছে কি, আমি যেটা খুলে রাখছিলাম, মানে লোডটারে কি করছিলাম ওপেন করছিলাম, এই যে আরএল এর মানটা, এই আরএল এর মানটা কি করবো আমরা এই জায়গায় বসাই দিব, এই আরএল এ বসাই। তাহলে আরএল এর মান কত ছিল 10, 10। এখন এটা কি সিরিজ সার্কিট না, তাহলে কি তুমি কি হয়ে যাবে, লোডের কারেন্টটা পাওয়া যাবে, এই যে লোডের কারেন্টটা বের করার লাগে বলছিল, এই যে এটা বলছিল, এই যে লোড, এই কারেন্টটা বের করার জন্য বলছিলাম। তাহলে আমি কি লোডটা ওপেন রাখছিলাম, আর দিন শেষে আমি কি আরটিএস বিটিএস নির্ণয় করে এটা পাইছি। তাহলে কি লিখতে পারি, দেখলে লোডের কারেন্ট মানে আইএল লিখতে পারি, ভোল্টেজ, তাহলে ভোল্টেজ কত 1.866, বিটিএস ভাগ আরটিএস প্লাস আরএল, অথবা তোমার সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নাই। এটা এই ভোল্টেজটা তুমি এই দুটি রেজিস্ট্যান্স যোগ করলে কি ভাগ করে দিলে কি হয়ে যাবে, তুমি লোডের কারেন্টটা পেয়ে যাবে 2.133 প্লাস কত 10। তাহলে দেখো কত আসে আনসার, ভাগ 2.133 ভাগ হচ্ছে কত 10। তাহলে কারেন্টের মান আসছে কত 0.15, 0.15 এম্পিয়ার। এটা হচ্ছে তোমার কি, তোমার এই লোডের কারেন্টটা পেয়ে গেছো। আমি একটু আবারও সামারাইজ করতেছি সংক্ষেপে। সার্কিটে প্রথমে দেওয়া ছিল যে সার্কিট, এই সার্কিটে দেওয়া আছে আমার, হ্যাঁ এই সার্কিটে দেওয়া আছে, এই সার্কিটে দেওয়া দিছে, বলছে কি থেভেনিন থিওরেম ইউজ করে, থেভেনিন থিওরেম, এই যে থেভেনিন থিওরেমের সাহায্যে কি করার জন্য, থেভেনিন থিওরেমের সাহায্যে আইএল এর মান নির্ণয় করা লাগে। তাহলে এখানে আইএল বলতে যেটা, এটা আমার হচ্ছে কি আইএল। তাহলে এই আইএল এর মানটা যেহেতু নির্ণয় করতে হবে, প্রথমে মানে প্রসিডিউর হচ্ছে, প্রথমে আমার কি করতে হবে, এই লোড, এটাকে লোড হিসেবে চিন্তা করতে হবে, লোড হিসেবে চিন্তা করার পরে এটাকে ওপেন করতে হবে। তাহলে ওপেন করে আমরা জাস্ট সার্কিটে ড্র করলাম। তাহলে ওপেন করার পরে আমি কি করছি, আরটিএস টা নির্ণয় করছি। তাহলে আরটিএস নির্ণয় করা মানে হচ্ছে কি, এই যে যেটা ওপেন করলাম, ওপেন করার পরে এইখানে কি করতে হবে, আরটিএস ওপেন যে করছি ওই জায়গায় আরটিএস স্থাপন করতে হবে, আরটিএস স্থাপন করলাম। আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, আর কারেন্ট সোর্স থাকলে কি ওপেন। তাহলে ভোল্টেজ সোর্স দুটো ছিল যেন কি শর্ট হয়ে গেছে। তারপর আমরা কি করছি, রেজিস্ট্যান্স নির্ণয় করছি, কিভাবে নির্ণয় করছি, পয়েন্ট মেথড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি এই দুটো কি ছিল প্যারালাল, এই দুটো প্যারালাল, তারপর কি হতো একটা সিরিজ, প্যারালাল প্যারালাল করার পরে সিরিজ হয়ে গেছে, সিরিজ হয়ে গেলে ক্যালকুলেশন গুলো এটা চলে আসে। এরপরে বিটিএস নির্ণয় করতে হয়, এই যে যেটা আমি ওপেন করছি, ওপেন জায়গায় কি করলাম, বিটিএস স্থাপন করছি। তাহলে বিটিএস স্থাপন করার পরে বিটিএস নির্ণয় করার জন্য কি করতে হবে, আমার বিটিএস নির্ণয় করার জন্য অবশ্যই কি কেভিএল চালাতে হবে, কারণ ভোল্টেজ আর ভোল্টেজ বা ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ ড্রপ বের করার জন্য কি করতে হয়, কেভিএল ইউজ করতে হয়। তাহলে কেভিএল ইউজ করার জন্য কি এটার কারেন্ট দরকার, এটা কারেন্ট, এটা কারেন্টগুলো কেমনে বার করছি, আমরা কি করলাম যে সুপার পজিশন বা একটা সুপার পজিশন ইউজ করছি, একটা সোর্স অ্যাক্টিভ করছি আর একটা ইনঅ্যাক্টিভ রাখছি। এই সোর্স যখন অ্যাক্টিভ করছে এটা অফ, এটা যখন অ্যাক্টিভ করছে এটা অফ। তাহলে এটা যখন অ্যাক্টিভ করি তখন এটা শুধু কারেন্টের দিকে প্রবাহিত হয়, কারণ ওপেন ছিল, কারণ কিছু ওপেন ছিল। সো আমরা এইভাবে জাস্ট কি করলাম, একটা ইনঅ্যাক্টিভ একটা অ্যাক্টিভ করে কি করলাম, এটা অ্যাক্টিভ করে কারেন্ট নিয়ে গেছে, এবার এটা অ্যাক্টিভ করে কারেন্ট নিয়ে গেছে। এই দুটো রেজিস্ট্যান্সে কি কারেন্ট পেয়ে গেছি, পাওয়ার পরে জাস্ট কি করলাম, কেবিএল ইউজ করছি। কেবিএল কি ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ সোর্স আর ভোল্টেজ ড্রপ ইসোলেটিভ যোগফল শূন্য, এখান থেকে ক্যালকুলেশন করলে বিটিএস পেয়ে গেছে। তাহলে বিটিএস ও পেয়ে গেছে, আরটিএস ও পেয়ে গেছে, আর আরএল যেটা আমি খুলে রাখছিলাম এটা তো আমি জানি। তাহলে বিটিএস আরটিএস আরএল নিয়ে একটা সার্কিট ড্র করছি, এখান থেকে কি করলাম, লোড কারেন্টটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে তোমার বেসিকের ঘাটতি আছে, তোমার হচ্ছে এই যে মিশ্র সার্কিট গুলো দেখতে হবে, সেই সাথে কেবিএল কে ছিল আরো ক্লিয়ার করতে হবে। তাহলে থেভেনিনের যে তো মেথ আছে সব একই প্রসিডিউর একই নিয়ম, ঠিক আছে, একই প্রসিডিউর একই নিয়ম, ঠিক আছে। এই যে দেখো এটা কয়েকবার আসছে, 16তে আসছে, ডুয়েটে আসছে, আরো ওর সাথে চাকরি পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। তো আস থেভেনিন থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তো থেভেনিনের মোটামুটি 10-12টা ম্যাথ আছে।
তুমি যদি একটা ম্যাথ বুঝে থাকো সেম সব একই, এগুলো কিছুই নেই, এগুলো তুমি জাস্ট একটা ম্যাথ যদি ভালো বুঝে থাকো, তোমাদের 15টা ম্যাথ দেওয়া আছে আর কি থেভেনিনে, সো থেভেনিন থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন যদি আমরা সুপার পজিশন দেখতে চাই, সুপার পজিশন তো এখানে বলছি, তারপরে যদি আমরা দেখতে চাই সুপার পজিশনের একটা ম্যাথ। আচ্ছা, এই সুপার পজিশনের একটা ম্যাথ দেখতে চাই, তাহলে দেখো এখানে কি বলছে, সুপার পজিশন মানে কি? সুপার পজিশন মানে যে আমি এখানে যে ম্যাথটা করছি, একটা সোর্স অ্যাক্টিভ করে একটা সোর্স মানে আরেকটা সোর্স ইনঅ্যাক্টিভ করতে পারি, একটা যখন অ্যাক্টিভ করবো একটা ইনঅ্যাক্টিভ করবে হবে আর কি। তাহলে এই যে এই সার্কিটে যদি আমি সলভ করতে চাই, তাহলে দেখো আমি জাস্ট একটা একটা ম্যাথ করে দিচ্ছি আর কি সবগুলা। তাহলে দেখো এই যে সার্কিটে দেওয়া আছে তাই না, তাহলে আমার সুপার পজিশনের নাম হয়েছে কি, সুপার পজিশন মানে যে কোনো একটা ব্রাঞ্চ দিয়ে দেবো, এই ব্রাঞ্চটা কি করতে হবে, কারেন্টটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এখানে বলছে কি সুপার পজিশন ইউজ করে, সুপার পজিশন সূত্র প্রয়োগ করে বিভিন্ন শাখার রেজিস্ট্যান্সে কারেন্ট নির্ণয় করা যায়। বিভিন্ন শাখা বলতে এখানে কয়টা শাখা আছে দেখো, একটা দুইটা তিনটা শাখা, ওরা ডিরেকশন দিয়ে দিচ্ছে, অনেক সময় ডিরেকশন দেওয়া থাকবে না, ডিরেকশন তুমি ধরে নেবে আর কি। তাহলে একটা দুইটা তিনটা শাখা কারেন্ট, তিনটা শাখা মানে তিনটা প্যারামিটার আছে, তার মানে কি তিনটে ব্রাঞ্চ, তাহলে তিনটা ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে তিনটে ব্রাঞ্চের জন্য যদি কারেন্ট নির্ণয় করতে চাই, তাহলে এটার নিয়মটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য কিন্তু কারেন্ট বার করতে হলে কি করতে, একটা সোর্স অ্যাক্টিভ করতে হবে, একটা ইনঅ্যাক্টিভ রাখতে হবে। আচ্ছা, ইনঅ্যাক্টিভ রাখার শর্ত হচ্ছে এটা যখন অ্যাক্টিভ করবো তাহলে এটা কি ভোল্টেজ, তাহলে এটা কি শর্ট হয়ে যাবে, আবার যখন এটা অ্যাক্টিভ করবো তখন কি এটা শর্ট হয়ে যাবে। যদি কারেন্ট সোর্স থাকতো, মনে করো এখানে কি আছে ভোল্টেজ সোর্স, এখানে কি আছে কারেন্ট সোর্স, তাহলে এই কারেন্ট ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ করলাম, কারেন্ট সোর্সটা কি দেবো ওপেন হয়ে যাবে, আবার এই কারেন্ট সোর্সটা অ্যাক্টিভ করলাম, ভোল্টেজ সোর্সটা কি দেবো শর্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক এখানে কি আছে দুইটাই ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্স কি করতে হবে, প্রথমে একটা অ্যাক্টিভ করবো আর একটা ইনঅ্যাক্টিভ করবো, জাস্ট এভাবেই। তাহলে দেখো সুপার পজিশন থিওরেম ইউজ করে আমরা এক নম্বর এক্সাম্পল 1টা সলভ করতেছি। তাহলে সমাধান শুরু করলাম। তাহলে আমরা কি লিখবো, প্রথমে মনে করো আমার হচ্ছে কি যে 6 ভোল্ট অ্যাক্টিভ রাখলাম, কি রাখলাম 6 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে কি ফর 6 ভোল্ট, 6 ভোল্ট অ্যাক্টিভ পাই, কথাটা লিখে নিই আর কি, 6 ভোল্ট যখন অ্যাক্টিভ। আচ্ছা, হয় 6 ভোল্ট অ্যাক্টিভ। আচ্ছা, 6 ভোল্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে কি এটা আমার ইনঅ্যাক্টিভ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি সার্কিট যদি একটু ড্র করতে চাই, এখানে কিন্তু কোনো কিছু ওপেন হবে না, ঠিক আছে, থেভেনিনে কি হয়েছিল ওপেন হয়েছিল। তাহলে দেখো আমার এই 6 ভোল্টটা রাখলাম, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে আছে, তাহলে এটা কি দেবো শর্ট হয়ে দেবো, তাহলে শর্ট। তাহলে এখানে কত আছে 4, এখানে আছে কত 6, এখানে আছে কত 15, আর এখানে আছে কত 6 ভোল্ট। তাহলে এখন দেখো আমার কি করতে হবে, এটার কারেন্ট এটার কারেন্ট এটার কারেন্ট তিনটা কারেন্টই বার করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমি তো মোট রেজিস্ট্যান্স হিসেব করতে হলে মোট কারেন্ট হিসেব করি, তাহলে মোট কারেন্ট কি হয়, এটা নেগেটিভ এটা কি পজিটিভ, নেগেটিভ দিকে পজিটিভ দিকে কি হয় কারেন্টটা বের হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে কি এই কারেন্টটা কি এদিকে যাবে, এদিকে যাবে তাই না। আচ্ছা, এই মোট কারেন্ট আসার পর কি এদিকে দুদিকে ভাগ হবে। আচ্ছা, আমি যদি মোট কারেন্টের চিন্তা করতে চাই, আইটি সমান সমান লিখতে পারি ভিটি বা আরটি, তাহলে ভিটি মানে কত 6 ভোল্ট, আর আরটি মানে কি যে মোট রেজিস্ট্যান্সটা হিসাব করতে হবে, মোট রেজিস্ট্যান্স হিসাব করতে হবে। এখানে 6 আর 15 কি আছে, যেহেতু কারেন্ট ভাগ হচ্ছে তার মানে কি প্যারালাল, আমি সহজে বুঝতে পারছি, অথবা তুমি পয়েন্ট দিতে পারো। হ্যাঁ, এটা যেহেতু সোর্সের সাথে কি সিরিজ আছে, তাই বোঝা যাচ্ছে এই দুটি এখানে কি প্যারালাল, তাহলে তুমি জাস্ট হিসাব করো, তাই 15 প্যারালাল চিহ্ন, হ্যাঁ বড় করে দিতে হবে, প্যারালাল কত 6, এই দুটি প্যারালাল করার এর সাথে কি দেবো সিরিজে দেবো যোগ 4, তাহলে কি তুমি মোট কারেন্টটা কিন্তু পেয়ে গেছো। তার মোট কারেন্ট পাওয়া যায় মানে কি 4 ওহমের কারেন্ট, আমি কি বলছি বিভিন্ন শাখার কারেন্ট নির্ণয় করতে হবে, তার মানে কি ওই মোট কারেন্টটা কি 4 ওহমের কারেন্ট, তাহলে এটা কি তোমার আইটি। আচ্ছা, ক্যালকুলেশন করে আমরা একটু দেখি, তাহলে 6 ভাগ হচ্ছে কত 15 প্যারালাল, 6 প্যারালাল যোগ হচ্ছে কত 4, তাহলে মোট কারেন্ট আমি পেয়ে গেছি কত 0.72, 0.724, 0.724। আচ্ছা, এটা এম্পিয়ার। যে আইটির কারেন্টটাই কিন্তু 4 ওহমের কারেন্ট তাই না, সিরিজে আমি বুঝতে পারতেছি, তাহলে আমি লিখতে পারি কি সুতরাং i4। আচ্ছা, এটা যদি একটা সোর্সের জন্য কাজ করতেছে তাহলে কি একটা প্রাইম দিব, তাহলে i4, তাহলে i4 সিঙ্গেল প্রাইম, কারণ কি এখানে সুইচ কোড আছে, মূল সার্কিট সুইচ কোড আছে দুইটা, তাহলে এই যে 4 ওহমের জন্য কি এটার জন্য একটা কারেন্ট যাবে, এটার জন্য একটা কারেন্ট যাবে, তাহলে এই জন্য আমি যেহেতু 6 ভোল্ট নিয়ে কাজ করতেছি, এই জন্য কি করলাম একটা প্রাইম দিয়ে জাস্ট চিহ্নিত করে রাখলাম যে প্রথম সোর্সের জন্য এটা কারেন্ট। তাহলে দেখো i4 সমান সমান লিখতে পারি কি it ইকুয়াল না, লিখতে পারি কি 0.724, 0.724 এম্পিয়ার। এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, এদিকে, এদিক থেকে এদিকে আসছে, তাহলে ডিরেকশনটা দিয়ে দিলাম, এটা কি সুপারপজিশনের নিয়ম।
এখন আচ্ছা আমি জুম করে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে আমি যদি ইয়ারটা চিন্তা করতে চাই, ওই আইফোন নির্ণয় করছি, তাহলে i15 এবং i6 নির্ণয় করতে পারি, তাই না? তাহলে i15, তাহলে i15 যদি নির্ণয় করতে চাই, এখন দেখো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। কি করতে হবে? কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল না ইউজ করে করা যায়, তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা শিখে নিই। তাহলে কারেন্ট ডিভাইডার রুল মানে হচ্ছে কি, দেখো এই কারেন্ট ডিভাইডার রুলটা ইউজ করা হয় প্যারালাল শাখার কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? প্যারালাল শাখার কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে। এদের কি প্যারালাল আছে আমরা জানি, বুঝতে পারতেছি। তাহলে এই প্যারালাল শাখার মানে কি 15 মানে কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে প্যারালাল শাখার কারেন্ট নির্ণয় করার জন্য কি করতে হয়? আমার কারেন্ট ডিভাইডার ইউজ করতে হয়। তাহলে কারেন্ট ডিভাইডার মানে হচ্ছে কি, মোট কারেন্ট কি, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট বা মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখা মানে কি, অপোজিট ব্রাঞ্চ, অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স সংক্ষেপে রাখলাম। আচ্ছা, ডিভাইডেড বাই অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, অপোজিট ব্রাঞ্চ মানে বিপরীত শাখা রেজিস্ট্যান্স প্লাস সেলফ রেজিস্ট্যান্স, সেলফ ব্রাঞ্চ, সেলফ ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখা রেজিস্ট্যান্স প্লাস নিজস্ব শাখা রেজিস্ট্যান্স। আমি 15 জন্য যদি চিন্তা করতে চাই, এই তাহলে সরাসরি i15 প্রাইম সিঙ্গেল প্রাইম মানে প্রথম 6 ভোল্টের জন্য যেহেতু, তাহলে মোট কারেন্ট কত ছিল আমার, এই জায়গায় মোট কারেন্ট আসতেছে কত আমার, যে 0.724, তাহলে 0.724 মোট কারেন্ট। তাহলে এটা বিপরীত শাখা কোনটা, এটা যেটা এটা প্যারালালে থাকবে সেটাই কি বিপরীত, ঠিক আছে? যদি একাধিক ব্রাঞ্চ প্যারালালে থাকে তাহলে কি একাধিক ব্রাঞ্চেই কিন্তু বসাইতে হবে ক্যালকুলেশন করে। তাহলে এটা বিপরীত কোনটা, এটা প্যারালাল যেটা আছে 6 ডিভাইডেড বাই বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা, বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা কত, তাহলে দেখো যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা কত, 6 ডিভাইডেড বাই 6 প্লাস মানে বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা 6/29 অর্থাৎ 0.20, 0.206 এম্পিয়ার। এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এই দিকে ডিরেকশন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো তাহলে এই কারেন্ট আমি সহজে পাই যাবো না, i6 এর কারেন্টটা কেমনে পাবো, দেখো এটা মোট কারেন্ট আমি জানি এই জায়গা কি মোট কারেন্ট আসতেছে, আর এদিকে কি যাচ্ছে এই কারেন্ট আমি পেয়ে গেছি। এই মোট কারেন্ট যদি বাদ দিই এটা পেয়ে যাবো না, অথবা তুমি এখানে আবার কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারো। তখন কি লিখতে হবে, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই কি বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা, এটা করতে পারো। অথবা তুমি মোট কারেন্ট থেকে এটা বাদ দিয়ে দিলে, মোট কারেন্ট থেকে যদি বাদ দিই তাহলে এটা কারেন্টটা পেয়ে যাবো। তাই মোট কারেন্ট কত ছিল, 0.724 মাইনাস কত, 0.206। তাহলে দেখো 0.724 মাইনাস হচ্ছে কত আনসার, 0.517 এম্পিয়ার। এই কারেন্টটা কি উপর থেকে নিচের দিকে আসতেছে, তাহলে উপর থেকে নিচের দিকে ডিরেকশন দিয়ে দিলাম, শেষ। তাহলে কি আমার প্রথম সোর্স মানে এই 6 ভোল্টের জন্য কাজ শেষ। এখন আমি কাজ করব এটার জন্য, এই যে বাকি যেটা ছিল যে মেইন সার্কিটে বাকি আমার হচ্ছে কি, যে 12 ভোল্টের জন্য কাজ করতে। তাহলে 12 ভোল্ট যখন অ্যাক্টিভ, তাহলে 12 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তাহলে কি এই সোর্সটা কি ইনঅ্যাক্টিভ, মানে কি ইনঅ্যাক্টিভ মানে এটা কি শর্ট হয়ে যাবে, কারণ কি ভোল্টেজ সোর্স কি হয় শর্ট হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে, এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে ফর 12 ভোল্ট মানে 12 ভোল্টের জন্য, ফর 12 ভোল্ট অ্যাক্টিভ বা পয়েন্ট 12 ভোল্ট অ্যাক্টিভ, যখন 12 ভোল্ট অ্যাক্টিভ থাকবে তখন সার্কিটটিকে দুটো শর্ট, এই যে শর্ট করে ফেললাম। এখানে রেজিস্ট্যান্স আছে, এইখানে আছে রেজিস্ট্যান্স, এইখানে আছে রেজিস্ট্যান্স, এখানে আছে 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট, এখানে কত আছে 15, এখানে আছে 6, এখানে আছে 4। এবং বাকি কাজ এটার মতোই সেম। তাহলে দেখো আমরা যদি নেগেটিভ দিকে পজিটিভ দিকে কারেন্ট ধরে, তাহলে মোট কারেন্টের দিকে আসবে, আসার পরে কি দিকে দিকে ভাগ হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি মোট কারেন্টটা নির্ণয় করি, তাহলে মোট কারেন্ট মানে কি 15 কারেন্ট, তাহলে আমি সরাসরি লিখে পেলাম i15 ডাবল প্রাইম। তাহলে 15 সিঙ্গেল প্রাইম পাইছি, এই জন্য কি এই সোর্সের জন্য কি দিতে পারে, ডাবল প্রাইম দিয়ে চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এই সোর্সের জন্য কি করবো আমরা, ডাবল প্রাইম দিয়ে চিহ্নিত করবো। যতগুলো সোর্স থাকবো ততগুলো প্রাইম আর কি, মানে যদি 3টে সোর্স থাকবো তাহলে কি 3 নাম্বারটা করার সময় 3টা প্রাইম। তাহলে দেখো আমার হচ্ছে কি মোট কারেন্ট মানে কি 15 কারেন্ট, তাহলে কি মোট ভোল্টেজ 12 বাক রেজিস্ট্যান্স, তাহলে কত এই দুটো কি আছে প্যারালালে আছে, 4 প্যারালাল কত 6 যোগ কত 15, এটা জাস্ট ক্যালকুলেশন করে দিলে দেখো কত আসে, 12 প্যারালাল 4 প্যারালাল 6 প্যারালাল যোগ কত 15, এটা ক্যালকুলেশন করলে কত আসে 0.68, 0.68 এম্পিয়ার। এটা ডিরেকশন কোন দিকে, এদিকে, অর্থাৎ কি বাম ডান থেকে বামে দিকে, এই যে ডিরেকশন দিয়ে দিলাম, যেরকম ডিরেকশন থাকবে ঠিক সেরকম ডিরেকশন দিতে হবে।
আচ্ছা i15 পেয়ে গেছি, এখন কি করতে হবে, আমি i6 অথবা i4 যে কোনো একটা বার করি, তাহলে i4 একটা বার করি। হ্যাঁ, i4, তাহলে i4 কি ডাবল প্রাইম সমান সমান কি মোট কি, এই যে দুটো প্যারালাল শাখা না, তাহলে প্যারালাল শাখার জন্য কারেন্ট বের করতে গেলে কি করতে হয়, কারেন্ট ডিভাইড করতে হয়। তাহলে কারেন্ট ডিভাইড মানে কি মোট কারেন্ট বিপরীত শাখা, তাহলে এই যে মোট কারেন্ট মানে কি, 15 কারেন্ট, তো মোট কারেন্ট, মোট কারেন্ট, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, তাহলে এটা বিপরীত শাখা কোনটা, এটা যেহেতু এটা প্যারালাল, এটা 6 ডিভাইডেড বাই বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা ডিভাইডেড বাই বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা, চলে আসলো 0.414, 0.414 এম্পিয়ার। এটা ডিরেকশন কোন দিকে, এদিকে। ওকে, তাহলে এই মোট কারেন্ট মানে 15 কারেন্টটা থেকে 4 কারেন্টটা বাদ দিলে 6 কারেন্টটা পাওয়া যাবে সহজে, বুঝতেছি। তাহলে i6 ডাবল প্রাইম সমান লিখতে পারি 0.68 মাইনাস কত, 0.414, তাহলে মোট কারেন্ট কত ছিল, 0.68 মাইনাস আনসার চলে আসলো কত, 0.266 এম্পিয়ার। এখন দেখো আমার কিন্তু কাজ শেষ, এটাই কাজ, মানে প্রত্যেকটা শাখার কি কারেন্ট পেয়ে গেছি আলাদা আলাদা সোর্সের জন্য। তাহলে দেখো আলাদা আলাদা সোর্সের জন্য কি পেয়ে গেছি, প্রত্যেকটা কারেন্ট পেয়ে গেছি। এখন আমার কি করতে, ফাইনালি কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ফাইনালি যদি কারেন্ট নির্ণয় করতে চাই, মানে i4 এখানে কি আছে, i4 সিঙ্গেল প্রাইম ডাবল প্রাইম আছে, i15 সিঙ্গেল প্রাইম ডাবল প্রাইম আছে, i6 সিঙ্গেল প্রাইম ডাবল প্রাইম আছে, তাহলে আমি কি ফাইনালি কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ফাইনালি কারেন্ট নির্ণয় করার সময় যদি ডিরেকশন একই হয় তাহলে যোগ, আর ডিরেকশন যদি বিপরীত হয় তাহলে কি করতে হবে, অপোজিট হবে, তাহলে কি বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমার যেহেতু কি আছে, i4 এর ডিরেকশন কি কোন দিকে, দেখো i4 এর ডিরেকশন এদিকে আছে, আর এটা কি উল্টা দিকে আছে, তাহলে যেটা বড় সেটা থেকে কিন্তু ছোটটা বাদ দিতে হবে, মানে এটা এদিকে আছে, এটা এদিকে আছে, আমার বিপরীত, তাহলে কি, সুতরাং i4, তাহলে ফাইনালি যে কারেন্টটা পাবো i4 সমান সমান কি করতে হবে, তাহলে যেটা বড়, তাহলে i4 ডিরেকশন সিঙ্গেল প্রাইম মাইনাস কি i4 ডাবল প্রাইম, তাহলে এটা মান কত ছিল, 0.724 মাইনাস 0.414, তাহলে মান পেয়ে যাবো একটা সেম i15। আচ্ছা i15 ফাইনালি যদি আমি i15 কারেন্ট নির্ণয় করতে চাই, i15 এটা এই সোর্সের জন্য কারেন্ট পাচ্ছি কত, 0.206, আর এই সোর্সের জন্য কত পাচ্ছি, 0.68, তাহলে এটা বড়, তাহলে এটার থেকে কি করতে হবে, দুটি বিপরীত দিকে আছে, এটা এদিকে আছে, এটা কি এদিকে আছে, তাহলে আমার কি করতে হবে, দেখো দেখতে পাও না মনে হয়, দেখো i15 যেটা আছে এটা কারেন্ট হচ্ছে এদিকে আছে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে, এটা কি ডান থেকে বামে, তার মানে উল্টা দিকে আছে, তাহলে যেটা বেশি মান সেটা থেকে কি করতে হবে, এটা বাদ দিতে হবে, মানে একটা একটা কি রিপালশন বা আমরা উপোস করে দেবে, তাহলে হচ্ছে 0.68, 0.68 যেহেতু বড় মান মাইনাস ছোট মান কত, 0.206, তাহলে এখানে তুমি একটা মান পেয়ে যাবে, তাহলে i15 পাই গেল। সুতরাং i6, এখন দেখো i6 কিন্তু এই যে i6 কি উপর থেকে নিচের দিকে আসতেছে, সেম এই সোর্সের জন্য কি আছে, উপর থেকে নিচের দিকে আসতেছে, উপর থেকে কি আছে, নিচের দিকে আসতেছে, তার মানে কি কি দিকে, তার মানে দুটি কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে i6 সমান কত হবে, 0.517 যোগ 0.266, তাহলে যোগ করো, যা আসবো তাই। তাহলে যদি ফাইনালি এটা বের করতে চাই, তাহলে এটা কত, i6 হচ্ছে 0.78 এম্পিয়ার, একটা আনসার। আবার এটা যদি বাদ দেয়, 0.68 মাইনাস হচ্ছে কত, 0.206, 0.474 এম্পিয়ার, এটা একটা আনসার। তারপর এটা যদি বাদ দেয়, 0.724 মাইনাস 0.414, 0.31, 0.31 এম্পিয়ার, এটা একটা আনসার। তাহলে ওভারঅল তোমরা বুঝতে পারছো, মানে একটা সোর্স অ্যাক্টিভ করবা, এটা কারেন্ট গুলো বার করবা 3 প্রত্যেক শাখার, আবার কি আরেকটা সোর্স অ্যাক্টিভ করবা, কারেন্ট গুলো বার করবা, মানে একটা সোর্স যখন অ্যাক্টিভ করো একটা শর্ট, মানে এটা অ্যাক্টিভ করছে এটা শর্ট, এটা অ্যাক্টিভ করছে এই সোর্সটা কি শর্ট, তাহলে এভাবে একাধিক ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে ফাইনালি কি করতে হবে, লব্ধি কারেন্ট বা দেখতে হবে যে কারেন্টের ডিরেকশন গুলো, ডিরেকশন অনুযায়ী কি একই দিকে থাকলে যোগ, বিপরীত দিকে থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ করার সময় যেটা বড় হবে সেটা থেকে বাদ দিতে হবে সেই। তাহলে ওভারঅল হচ্ছে তুমি সুপার পজিশন বুঝে গেছো। তাহলে আমরা সুপার পজিশন করলাম, থেভেনিন করলাম,
কেভিএল কে সেল করছি। তাহলে আমরা পরবর্তীতে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবো, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাহলে এই অধ্যায়টাই মূলত মেইনলি আর কি আমাদের বড় টপিক, আর পরের গুলো বাকি সবগুলো অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে সুপারপজিশন করা হয়েছে আমার। তাহলে আমরা পরবর্তীতে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার একটা দেখতেছি, এবং হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো, প্রমাণগুলো।